হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকে আমরা মূলত আলোচনা করব অপশনাল হিস্ট্রি নিয়ে, মূলত এর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস রিভিশন নিয়ে এবং টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমরা আলোচনা করব। মূলত এটা একটি রিকোয়েস্টেড ভিডিও, কারণ বিভিন্ন সময় আমাদের যারা অডিয়েন্স আছেন তারা বিভিন্ন সময় প্রশ্ন করেছে যে কোন পেপারকে আমরা অপশনাল হিসেবে রাখবো এবং সেটা আদৌ স্কোরিং কিনা। এখানে আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টই স্কোরিং, কারণ আপনাকে টু দি পয়েন্টে এবং ঠিকঠাকভাবে যদি আপনি কোশ্চেনের অ্যান্সার লিখতে পারেন, প্রত্যেকটা সাবজেক্টই স্কোরিং। এখানে কোনো সাবজেক্টের কোনো ভেদাভেদ নেই। আপনি যেই সাবজেক্টটাতে ভালো করে বোঝেন, যেই সাবজেক্টটাতে আপনার দখল আছে, সেটাকে আপনি আপনার অপশনাল হিসাবে চুজ করুন। এটাই সবচেয়ে বেস্ট উপায় বলা যেতে পারে। এক্ষেত্রে আরেকটা যেটা বলবো আমি আপনাদেরকে, যে আমরা অলরেডি গ্র্যাজুয়েশনে একটা কিন্তু সাবজেক্ট পড়ে নিয়েছি, আমাদের অনার্স হিসাবে হোক বা মাস্টার ডিগ্রিতে। তো সেই সাবজেক্টটাই আমাদের মূলত অপশনাল রাখলে সুবিধা হয়, কারণ আমি 3-4 বছর বা 5 বছর ধরে এই সাবজেক্টটা নিয়ে চর্চা করেছি। এই সাবজেক্টের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমি এটাকে বুঝতে শিখেছি, লিখতে শিখেছি এবং আমি নিজেকে পরীক্ষাও করে নিয়েছি। যখন আমি অনার্সে বা গ্র্যাজুয়েশনে এই সাবজেক্টটা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে কোন ধরনের কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হয় এবং কতটা ভালোভাবে লিখতে হয় এবং কতটা ভালো লিখলে কতটা কি মার্কস পাওয়া যায়। এটা আমি এই বোধ বুদ্ধিটা, বিচার বুদ্ধিটা আমার হয়ে গেছে। সুতরাং আপনি অনার্সে যেই সাবজেক্টটা পড়ে এসেছেন, সেই সাবজেক্টটাকে চেঞ্জ করে আবার নতুন করে একটা সাবজেক্টকে গ্র্যাজুয়েশন লেভেলে যে কমপ্লিট করা, পড়াশোনা করা এবং তারপর একটা দখল বা বেস তৈরি করা, এটা নেক্সট টু ইম্পসিবল বলা যেতে পারে, কিন্তু অনেকেই করে থাকে। কিন্তু আমি বলবো যেটা আপনি অলরেডি অনার্সে পড়ে নিয়েছেন, মাস্টার ডিগ্রিতে পড়ে নিয়েছেন, দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে আছেন, সেই সাবজেক্টটাকে অপশনালের মধ্যে রাখুন, এবং মাথায় রাখতে হবে যে সব সাবজেক্টই স্কোরিং। কোনো সাবজেক্টের এমন কোনো ভেদাভেদ নেই যে এই সাবজেক্ট বেশি স্কোর হয়, ওই সাবজেক্টে বেশি স্কোর হয়। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন এবং আপনার নোশন এবং নলেজ যদি ক্লিয়ার থাকে এবং ঠিকঠাকভাবে যদি উত্তর দিয়ে আসতে পারেন, প্রত্যেকটা সাবজেক্টই স্কোরিং। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো ইতিহাস অপশনাল নিয়ে। এর আগেও আমি একটা ভিডিও আপনাদের আপলোড করে দিয়েছি, সেখানে আমরা মূলত প্রিলিমসের যেভাবে কিভাবে স্কোরিং করতে হয়, কিভাবে বইপত্র পড়াশোনা করতে হয়, সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে যে যে সমস্ত বইয়ের আমরা উদাহরণ তুলে ধরেছি বা যে সমস্ত বইকে আমরা সাজেস্টেড হিসেবে দেখিয়েছি, সেইগুলো কিন্তু শুধুমাত্র প্রিলিমসটা উদ্ধারণের জন্য যথেষ্ট, কিন্তু সেগুলো দিয়ে কোনোভাবে আমরা মেন্সকে উদ্ধার করতে পারবো না। তার জন্য আমাদের একটু ভাস্টে গিয়ে ডিটেলে পড়াশোনা করতে হবে এবং এই ভিডিওটার মাধ্যমে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। প্রিলিমসের থেকে মেন্সটা কতটা তফাৎ এবং পড়াশোনাটাও কতটা ভালোভাবে এবং সঠিক ওয়েতে করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আলোচনা করব। প্রথমে চলে আসি যে অপশনাল পেপার, আমরা যদি ইতিহাসটাকে নিয়ে আলোচনা করি, এখানে আপনাদের দুটো পেপার থাকবে, 100-100-200 করে। পেপার ওয়ান কি? পেপার ওয়ানে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম দ্য বিগিনিং, মানে একবারে ওই সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, মানে 1964 নেহরিয়ান পিরিয়ড অব্দি। এই যে বিরাট একটা ইতিহাস, বিরাট একটা সময়, এই সময়ের মধ্যে আমাদেরকে প্রথম পেপারের মধ্যে, পেপার ওয়ানের মধ্যে আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। এখানে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। টোটাল 100 মার্কস, 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। গ্রুপ এতে 6টা কোশ্চেন থাকে, এখান থেকে আমাকে 3টে কোশ্চেন অ্যাটেম্প্ট করতেই হবে, 6টার মধ্যে 3টে করতে হবে এবং সেখানে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে 20 মার্কস করে। 3-20 60 পেয়ে গেলাম আমরা, 60। আর আমাদের পড়ে থাকলো কত নাম্বার? 100-র মধ্যে 40 পড়ে থাকলো। গ্রুপ বিতে আমাদের 4টের মধ্যে 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। গ্রুপ বিতে আছে 2টো কোশ্চেনের জন্য 20-20 করে 40 মার্কস। তাহলে আমাদের 60 প্লাস 40 ইজ ইকুয়াল টু 100 মার্কস। 3 ঘন্টার মধ্যে আমাদের টোটাল এ গ্রুপ থেকে 3টে এবং বি গ্রুপ থেকে 2টো, টোটাল 5টা কোশ্চেন করতে হবে। 5 × 20 ইজ ইকুয়াল টু 100। আমরা বুঝে নিলাম মার্কস ডিভিশন। সেকেন্ড পেপারটাও সেকেন্ড পেপারটা দু আছে এই ধরনের, 100 মার্কস। 3 ঘন্টার মধ্যে আমাদেরকে 5টা কোশ্চেনের উত্তর করতে হবে। 5 × 20 ইজ ইকুয়াল টু 100। এখানেও গ্রুপ এ এবং গ্রুপ বি আছে। গ্রুপ এতে আছে আপনাকে 5টার মধ্যে 3টে কোশ্চেনের উত্তর করতে হবে এবং গ্রুপ বি থেকে আপনাকে 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 4টের থেকে 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে আমি এ গ্রুপ থেকে পেয়ে যাচ্ছি 3টে কোশ্চেনের জন্য 3-20-60 এবং বি গ্রুপ থেকে পাচ্ছি 2টো কোশ্চেনের জন্য 20-2-40। ওখানে 100 মার্কস। ওটা ওয়ার্ল্ড হিস্ট্রি বলতে ধরতে পারুন মানে পোস্ট মিডাইভেল ইউরোপিয়ান হিস্ট্রি থেকে, যে ফিউডালিজম থেকে শুরু করে রেনেসাঁ, এই যে টাইমসটা থেকে শুরু করে একদম রিসেন্ট টাইমস, মানে একদম পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বা রিসেন্ট টাইমসের যে সমস্ত হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, এইটা আমাদের পেপার 2তে আছে। সুতরাং পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার মিলে আমাদেরকে 200 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে অপশনাল হিসেবে আমরা নিলে। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ইতিহাস স্কোরিং কিনা। ডেফিনেটলি ইতিহাস স্কোরিং। আমাদেরকে ডেপথে গিয়ে পড়তে হবে, একটু ভালো করে পড়তে হবে। কোন রকম বেসিক আমি আপনাদেরকে এখানে যেটা বলবো
যে সাজেস্টিভ বা সাজেশন বেসড বা কোনো একটা পার্টিকুলার নোটবুক পড়ে পড়াশোনাটা করবেন না। কারণ পড়াশোনাটা করলে বা কোনো কোচিং সেন্টার থেকে যে ধরনের স্টাডি মেটেরিয়াল দিয়েছে ওইগুলো আপনি ফলো করে গেলেন, ওইগুলোই লিখলেন, ওইগুলোই মুখস্থ করলেন, সেক্ষেত্রে একটু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। কারণ ইউনিকনেস বলে একটা ব্যাপার আছে। কারণ কোচিং সেন্টারে আপনার মতো আরো 2000-5000 ছেলেগুলো পড়াশোনা করছে, প্রত্যেকে একই স্টাডি মেটেরিয়াল ফলো করছে, একই হয়তো লিখবে। সুতরাং আপনি কোচিং সেন্টার থেকে স্টাডি মেটেরিয়াল নিন, বিভিন্ন বইপত্র রেফারেন্স ওয়ার্ক করুন, কিন্তু করে সেটা নিজের মতো করে একটা নোটস বানান। কারণ আপনার নোটসটা যেন ইউনিক হয়, ওটার সঙ্গে যেন কারো আর কোনো রকম মিল না থাকে। আপনি সোর্সেস বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করুন, মেটেরিয়াল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করুন, কিন্তু সেগুলো ফাইনালি আপনি বাড়িতে বসে সেগুলো নিজের মতো করে বানিয়ে নিন এবং পরীক্ষাতে সেটাই প্রেজেন্ট করুন, সেটাই লিখে আসুন। সুতরাং ইউনিকনেস ব্যাপারটা না থাকলে কিন্তু স্কোরিং করাটা খুব চাপের। সবাই যা লিখছে আপনিও তা লিখলেন, সবাই যা পড়ছে আপনিও তাই পড়লেন, মানে একটা প্যারালাল ব্যাপারটা হয়ে যায় আর কি। মানে এক্সেপশনাল বলে কোনো কিছু থাকছে না। সুতরাং এক্সেপশন হতেই হবে যে কোনো ক্ষেত্রে, সেটা হোক আপনার প্রিলিমসেই হোক বা মেন্সেই হোক বা প্রশ্ন লেখার পদ্ধতিতেও কিছু চেঞ্জেস আনতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা যেটা মূল কথা যেটা বলবো, মানে স্ট্র্যাটেজি হিসেবে আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো ধরুন আপনি পেপার 1টা নিয়ে আমি আলোচনা করবো আজকে, পেপার 2টা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। পেপার 1 ইন্ডিয়ান হিস্ট্রি বললাম ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, একদম সোর্সেস থেকে শুরু করে একদম আমরা 1964 অব্দি এই বিশাল ইতিহাসটা আমরা পড়ছি। পেপার 1-এ দুটো গ্রুপে, গ্রুপ এ এবং গ্রুপ বি, এই গ্রুপ এ বি মিলে 5টা কোশ্চেন আমরা অ্যান্সার দিচ্ছি। এই 5টা কোশ্চেনের মধ্যে আপনার সবচেয়ে প্রিপেয়ার্ড, সবচেয়ে ভালো যে সমস্ত অ্যান্সারগুলো করে রেখেছেন, সেই অ্যান্সারটা কিন্তু উত্তর প্রথম লিখবেন। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। পরীক্ষকের কাছে আপনার নাম নেই, আপনার ছবি নেই, কোনো কিছু ডেটা ইনফরমেশন নেই, আপনার খাতায় আপনার পরিচয়, এবং খাতাটা আপনি যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, খাতাটাই আপনার হয়ে কথা বলবে পরীক্ষকের কাছে। তার আপনার সম্বন্ধে তার আইডিয়া, আপনার সম্বন্ধে তার নোশন, এই খাতাটার মাধ্যমে ফুটে উঠবে। সুতরাং খাতাটাকে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করবেন, হাতের লেখাটা খুব সুন্দর করতে হবে। একই সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো 5টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে ভালো প্রিপেয়ার্ড কোশ্চেনটা আপনি প্রথম লিখলেন। আপনার সম্বন্ধে তার একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল, না ছেলেটা পড়াশোনা করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে এবং লেখার মধ্যে তার একটা দখল আছে এবং লেখাটা সুন্দরভাবে লিখেছে। সুতরাং ইমপ্রেশন যেই তৈরি হয়ে গেল, পরবর্তী যে কোশ্চেনগুলো ধরুন প্রথমের থেকে একটু যেটা খারাপ প্রিপারেশন সেটা দ্বিতীয়তে লিখলেন, তার থেকে একটু কম তৃতীয়তে লিখলেন, এভাবে এভাবে করে 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 করে, এবং যেটা নর্মালি আপনাকে একটু ভেবে চিন্তে লিখতে হবে, ঠিকঠাক আমার আইডিয়ার মধ্যে নেই বা কমন আসেনি এমন একটা ব্যাপার, সেই কোশ্চেনটা সবচেয়ে লাস্টে লিখবেন। এবার যদি আমরা চলে আসি সময় বা টাইম ম্যানেজমেন্টের যদি ব্যাপারটা চলে আসি, টাইম আমাদের থাকে কত, 3 ঘন্টা, মানে 180 মিনিট। 180 মিনিটের মধ্যে যদি আমি 5টা কোশ্চেনকে অ্যান্সার করতে চান, তাহলে আমরা যদি এভারেজ করে নিই, পার কোশ্চেন পিছু আমরা পাচ্ছি 35 মিনিটস করে। 35 × 5 = 180 আমরা পাচ্ছি। কিন্তু 35 মিনিটের করে যদি প্রতিটা কোশ্চেন অ্যান্সার করতে যান, সেক্ষেত্রে কিন্তু আমরা 35 মিনিটের মধ্যে প্রথম যে আমার জানা এবং ভালো যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা 35 মিনিটের মধ্যে কাভার করা খুবই কষ্টদায়ক। কারণ একটা 20 মার্কসের কোশ্চেন লিখতে হলে কোশ্চেনের জন্য মিনিমাম 7-8 পেজ লিখতেই হয়, 8 পেজ 10 পেজ। কিন্তু এবার মনে রাখতে হবে, যেখানে কিন্তু শুধু গল্প লিখলে হবে না, মানে আপনার কন্টেন্টটা যথেষ্ট পরিমাণ ভালো হতে হবে এবং টু দি পয়েন্টে হতে হবে। যে গল্পের মতো লিখে গেলাম, ওই কিক থিওরির মতো, যার পেজ বেশি তার বেশি মার্কস, সেটা কিন্তু এখানে হয় না। কারণ পরীক্ষক অত খুঁটিয়ে পড়ে না, আর অত বেশি পড়লে তিনি বোরিং হয়ে যাবেন। মানে আমাদের যে একটা প্রাচীন ধারণা ছিল, সেগুলোতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে জিস্ট করে এবং টু দি পয়েন্টে এবং যতটা ছোটভাবে লেখা যায়, 7-8 পেজের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে যদি লিখতে পারা যায়, সেক্ষেত্রে আমাদের টাইমটাও সেভ হবে, কোশ্চেনটাও খুব সুন্দরভাবে লেখা যাবে এবং পরীক্ষক পড়তেও ইন্টারেস্ট পাবেন। সুতরাং প্রথম লাইন থেকে আমাদেরকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে পরীক্ষকে, যে তিনি আমার কোশ্চেনটা পড়ুন, তাকে ইন্টারেস্টটা ক্রিয়েট করতে হবে, তবেই তিনি কিন্তু পড়বেন। যদি দেখেন যে একদম একটা এভারেজ লেখা, পাতি বই থেকে লেখা এবং লেখার মধ্যে কোনো একটা কি বলবো, মানে সাবলীলতা নেই আর কি, কোথাও থেকে মুখস্থ করে লিখেছে বা কপি পেস্ট করছে, এই ধরনের হলে কিন্তু পরীক্ষক পড়বেন না। সেক্ষেত্রে আপনার মার্কসটা কিন্তু কমে যাবে। এবং আপনার টার্গেট থাকবে ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট লাইন থেকে আপনার অ্যাটেনশনটা পরীক্ষকের বাড়াতে হবে, যে আপনার সেই খাতাটা খুব ভালোভাবে দেখবে। এটা কিন্তু আপনার ক্যালিবার, মানে এইটা করে নেওয়া কিন্তু আপনার দায়িত্ব। পরীক্ষক সবার খাতায় ভালোভাবে পড়তে চান, কিন্তু খাতার মধ্যে কিছু পেলেই তবে তিনি সেটা কন্টিনিউ করবেন, নাহলে তিনি কি করেন, ওইগুলোকে এভারেজ একটা মার্কস দিয়ে ছেড়ে দেন। সুতরাং সেই দায়িত্বটা আপনার নিতে হবে, যে পরীক্ষককে আপনার অ্যান্সার স্ক্রিপ্ট যেভাবেই হোক পড়াতে হবে, তার জন্য যা কিছু করতে হয় করতে হবে। আরেকটা আমি কথা বলবো, টাইম ম্যানেজমেন্টের জন্য অনেকেই বিভিন্ন সময় করে থাকে, বিভিন্ন ইঙ্ক, হাইলাইনার, এগুলো সব ব্যবহার করে। এইসব করার কিছু দরকার নেই, একটাই পেন ব্যবহার করুন। একটা পেনেই আপনি যেগুলো আপনি মনে করতে চাইছেন যে আপনি এইগুলোকে আপনার পরীক্ষককে দেখাতেই হবে, যেমন ধরুন অথরের নাম, কিছু ইম্পর্টেন্ট কোটস, কিছু স্টেটমেন্ট, কিছু বইয়ের নাম, সেগুলো আপনি আন্ডারলাইন করে দেবেন সেম ইঙ্ক। আপনি যদি ব্ল্যাকে লেখেন তো ব্ল্যাক, যদি ব্লুতে লেখেন তো ব্লু, এই দুটো কালি ব্যবহার করবেন। এবং করলে আবার তার থেকেও আমি বলবো যে একটা কালিতেই সবকিছু করুন, যেগুলো আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেগুলো আন্ডারলাইন করে দিন।
এবং এক্ষেত্রে অথারের নাম এবং বইয়ের নামটা ডেফিনেটলি আন্ডারলাইন করবেন, এবং কি বলে কোটেশনগুলোকে একটু আন্ডারলাইন করে দিলে সুবিধা হয়। এবং ছোট ছোট প্যারাতে লিখবেন, ছোট ছোট প্যারাতে নোটসগুলো লিখলে কি হবে, আপনি পরীক্ষক ওই প্যারাগুলো দেখে বুঝে নিতে পারবে যে প্যারার মধ্যে কি আছে। ছোট ছোট প্যারাতে ভেঙে লিখলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, এটা আপনার নিজস্ব ব্যাপার। আর হাতের লেখাটা খুব সুন্দর করবেন, কারণ মানুষের প্রথম যেটা পরিচয় হবে আপনার সম্বন্ধে যে হাতের লেখাটা কেমন। হাতের লেখা যদি বাজে হয়ে যায়, যদি ইনভিজিবল হয়, পড়তে যদি না পারেন, বানান ভুল যদি হয়, তাহলে কিন্তু আপনার সম্বন্ধে তার একটা ভুল ধারণা তৈরি হয়ে যাবে। তিনি আর আপনার খাতা সেইভাবে অতটা ভালোভাবে আর ইভ্যালুয়েট করবে না। তো এইগুলো আমাদেরকে মাথায় রেখে এগোতে হবে। এবার চলে আসছে আমার টাইম ম্যানেজমেন্টের বিষয়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5টা কোশ্চেনের জন্য আমরা 180 মিনিট পেয়েছি, তাহলে আমরা ডিভাইড করলে পাচ্ছি 35 মিনিট করে। তো আমি বলবো যে প্রথম যেটা ভালো কোশ্চেন সেটাকে আগে লিখুন, তারপর দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আপনার কমন এবং কোশ্চেনের কি বলবো আপনার পরিচিতি বা আপনার দখলের মধ্যে যেগুলো আছে সেগুলো সেভাবে লিখুন। একটা পরপর সাজিয়ে নিন নিজের মনে মনে। এবং প্রথম 4টে কোশ্চেনের জন্য আমাদেরকে তো টোটাল 5টা কোশ্চেন লিখতে হবে। প্রথম 4টে কোশ্চেনের জন্য সবচেয়ে বেস্ট যে কোশ্চেনগুলো সেগুলো প্রথমে লিখে তাদের জন্য মার্কস বরাদ্দ করে দিন 40 মিনিট করে। 40 মিনিট করে যদি 4টে কোশ্চেনের জন্য আমরা টাইম বরাদ্দ করে নিই, তাহলে আমরা পাচ্ছি কি 40 × 4 মানে 160 মিনিটস, 160 মিনিট আমার হয়ে গেছে। আর আমার পড়ে আছে হাতে 20 মিনিট। এই 20 মিনিটটা সবচেয়ে যেটা বাজে ভাবে বা কমন আসেনি, বা আপনার অতটা ভুলে গেছেন, এই 4টে কোশ্চেন লেখার পরে মোটামুটি ভুলে গেছেন, আর সেগুলো ভেবে ভেবে লিখতে হবে, সেই কোশ্চেনটা আপনি সবচেয়ে শেষে লিখুন। ওই 20 মিনিটের মধ্যে ওটাকে মোটামুটি 5-6 পেজের মধ্যে একটা কমপ্লিট করার চেষ্টা করুন। তাহলে আপনার যে প্রথম থেকে যে ভালো ভালো কোশ্চেনগুলো লিখে এসেছিলেন, সেই কোশ্চেনগুলোর উপরে পরীক্ষকেরা একটা বেস তৈরি হয়ে গেছে, আপনার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে গেছে, আইডিয়া তৈরি হয়ে গেছে যে আপনি খুব ভালোভাবে কোশ্চেনের উত্তর দিতে পেরেছেন, আপনার লেখার দখল আছে, পড়াশোনাটা অনেক বিস্তৃত, অনেক ভাস্ট জায়গা থেকে রেফারেন্স ওয়ার্ক করে আপনি পড়াশোনা করেছেন। সুতরাং লাস্ট যে কোশ্চেনটা আছে, 5ম নম্বর কোশ্চেনটা, সেই কোশ্চেনটার কিন্তু এভারেজের মার্কস আসবে না, সেটা একটা অটোমেটিক একটা ভালো মার্কসই চলে আসবে। কারণ আপনার যে প্রথম থেকে যে ধারণাটা আপনি তৈরি করে দিয়েছেন, সেই ধারণার বেসিস, আমরা তো মানুষ, আমরা তো আর কেউ মেশিন না, সুতরাং একটা সিম্প্যাথি কাজ করবেই। এবং লাস্ট কোশ্চেনটাতেও আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন, যেটা হয়তো খুব ভালো পাবো না, খুবই বাজে লিখে এসেছি, সুতরাং সেটাতেও কিন্তু একটা আপনি ভালো মার্কস পেয়ে যেতে পারেন। এটা অনেক সময় হয়ে থাকে। তো সবসময় যে হবে তা কিন্তু কথা নেই, পরীক্ষক যদি খুব খুঁটিয়ে পড়েন তাহলে কিন্তু একটা ভ্যারি করতেই পারে, কিন্তু নর্মালি এগুলো হয়ে যায় আর কি। মানুষ হিসেবে আমরা এগুলো করে দিই সচরাচর। তো এইভাবে যদি আপনি পলিসি করে লিখে আসতে পারেন, তাহলে আপনার ডেফিনেটলি মার্কস করার এবং স্কোরিং করার একটা জায়গা থাকছে, যেটা যে কোনো পেপারের ক্ষেত্রেই হতে পারে। এবার আমরা চলে আসবো যে কোন কোন বই পড়বো। প্রথমে আমি বলবো যে নোটসের উপর ডিপেন্ড করবেন না। কোনো নোটস কোথা থেকে পেয়েছেন সেটাকে মুখস্থ করে লিখে দিয়ে চলে এলেন, এটা কিন্তু করবেন না। মনে রাখবেন, এটা কিন্তু একজন বিউরোক্রেটস হতে যাচ্ছেন, আপনি কিছুদিনের মধ্যে একটা আমলা হবেন। সুতরাং আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা, তার সঙ্গে সঙ্গে তো আপনার যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপর আপনার দখল, নলেজ কতটা, বা এই সাবজেক্টটা প্রিপেয়ার করতে আপনি কত ধরনের বই পড়েছেন, কত পার্সপেক্টিভ থেকে লিখছেন, কত অ্যাঙ্গেল থেকে লিখতে পারছেন, আপনার কোশ্চেনটা কতটা সমৃদ্ধ, কতটা টু দি পয়েন্টে লিখছেন, এই বিভিন্ন বিষয় কিন্তু এখানে দেখা হয়। সুতরাং আপনি ভেবে নেবেন, মানে যে গ্র্যাজুয়েশনে আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন, 40% পেয়েছেন, 55% পেয়েছেন, দেখেছেন যে সেক্ষেত্রে মার্কসগুলো, কোশ্চেনগুলো আমরা কেমন লিখেছি, কিভাবে মার্কস পেয়েছি, এক্ষেত্রে কিন্তু আরো একটু অলরেডি আপনার নলেজ হয়ে গেছে। সুতরাং সেই সমস্ত জিনিসগুলোকে খেয়াল করে কোশ্চেন তৈরি করুন, নোটস বানান এবং নিজে নিজে সেটা বানান, এবং লেখা প্র্যাকটিস করুন বাড়িতে টাইমের মধ্যে, যে আমি কোশ্চেনগুলোকে 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিটের মধ্যে কমপ্লিট করব। তো এইভাবে আরো একটা কথা বলি, যদি কোনো কারণে আমার মনে হয় যে 40 মিনিটের মধ্যে শেষ হচ্ছে না, আপনি 45 মিনিটও নিন, কিন্তু প্রথম কোশ্চেনটা সবচেয়ে ভালো লিখতে হবে, প্রথম 2টো কোশ্চেন খুব ভালো লিখতে হবে। 10 পেজ লিখুন, পরবর্তী কোশ্চেনটা 8 পেজ লিখুন, কিন্তু প্রথম 2টো কোশ্চেন খুব ভালো লিখতে হবে ইমপ্রেশন বিল্ড আপ করার জন্য। সুতরাং এটা আমাদেরকে মাথা কিন্তু রাখতেই হবে। তো এই গেল আমাদের মোটামুটি কোশ্চেন আমরা কিভাবে লিখবো, আর আমাদের যে সিলেবাসটাও আমরা জানলাম এবং আমাদের মার্কস ডিভিশন আমরা জানলাম। এবার আমরা দেখে নেব সাজেস্টেড কিছু রিডিংস ইতিহাসের জন্য। প্রিলিমস আমরা কিছু রিডিংস এর কথা বলেছিলাম, সেটা মাত্র প্রিলিমসটা উতরে দেওয়ার জন্য, কারণ প্রিলিমসে অতটা কিছু ডেপথে কোশ্চেন আসে না, এমসিকিউ টাইপ, ওই মোটামুটি পড়লে হয়ে যায় যে কোনো বই। কিন্তু এখানে কিছু অথেন্টিক বই এবং কিছু রিনাউন্ড রাইটারের বই পড়তে হবে। তাহলে আমরা আজকে পেপার 1টা নিয়ে আলোচনা করছি। পেপার 1-এ আমাদের আছে, আমরা জানি 100 মার্কস, 2টো গ্রুপে, এ গ্রুপ এবং বি গ্রুপ, ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 1964 বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, নেহেরু পিরিয়ড অব্দি আমাদেরকে এই ভাস্ট ইতিহাসটা পড়তে হবে। তাহলে আমরা চলে আসি এনসিয়েন্ট পার্টের জন্য কোন বই পড়বো। মানে ইন্ডিয়ান হিস্ট্রি 3টে পার্টে ভাগ হয়েছে, এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডাইভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া। তো এনসিয়েন্ট ইন্ডিয়ার জন্য আমরা কি কি বই পড়বো একটু দেখে নেবো। সাজেস্টেড রিডিংস নর্মালি বলা হয় থাকে, অনেকেই সাজেস্ট করবে, রেকমেন্ড করবে,
তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুক বলা যেতে পারে A.L. ব্যাসাম, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। এটা খুব ভালো বই এবং খুব রেফারেন্স ওয়ার্ক করে করা আছে, এবং একজন যথেষ্ট ভালো রিনাউন্ড রাইটার A.L. ব্যাসাম, এবং এনসিয়েন্ট পার্টের জন্য এই বইটা খুবই ভালো। এর পাশাপাশি প্রথমে একটা যেটা বলবো, প্রথম থেকে কিন্তু নোটস বই কিছু পড়বেন না। কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আপনাকে একটা অথেন্টিক বই বা টেক্সট বুক যেগুলো, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং এনসিয়েন্ট পার্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টেক্সট বুক বলা যেতে পারে। এর পাশাপাশি আমি আরেকটা টেক্সট বুকের কথা বলবো, সেটা হলো ইন্ডিয়াস এনসিয়েন্ট পাস্ট, R.S. শর্মা। এই বইটাও খুব ভালো বই। এবং প্রতিটা পার্টের জন্য, ধরুন এনসিয়েন্ট পার্টের জন্য দুটো তিনটে ভালো টেক্সট বুক পড়ে নিলেন, সেখান থেকে আপনি কিছু সাজেশন করে সেগুলো নোটস নিজের মতো করে বানিয়ে নিলেন। মিডাইভেল পার্টের জন্য দু তিনটে ভালো অথেন্টিক টেক্সট বুক পড়ে নিলেন, এবং মডার্ন পার্টের জন্য দু একটা ভালো অথেন্টিক টেক্সট বুক পড়ে নিলেন। তার পাশাপাশি আপনি কিছু মানে নোটস বুক পড়তেই পারেন। তো সেইগুলো আমরা নোটস বুকও কি পড়তে পারি সেগুলো আমরা পরে আলোচনা করছি। তো এর পাশাপাশি এই দুটো বইয়ের পাশাপাশি আমি যারা বাংলাতে পড়তে চাইছেন, বাংলাতে তারা রমিলা থাপার, এটা আর্লি ইন্ডিয়া হিসেবে আছে, ভলিউমটা খুব বড়, এটা বাংলা ভার্সন, ভারতবর্ষের ইতিহাস রমিলা থাপার, এই বইটাও পড়তে পারেন, খুব ভালো, অনেকেই রেকমেন্ড করে থাকে। তবে আমি বলবো রমিলা থাপারটা পড়া বন্ধ রাখুন, কারণ অনেক বেশি ডিটেলে আছে, এবং যে মানে কি বলবো, কন্টেন্ট গুলো একটু খুব কঠিন, সুতরাং এটা বাদই দিন। আপনি R.S. শর্মাটা পড়ুন, A.L. ব্যাসামটা পড়ুন। এটা পড়ার পরে যদি আরো কিছু ফার্দার পড়ার দরকার হয়, অনিতা ইন্দার সিং এর একটা বই আছে খুব মোটা ভলিউমের, আর্লিয়েস্ট টাইম টু, যাই হোক আমার সামনে টাইম মুহূর্তে মনে পড়ছে না টাইটেলটা, তো ওই বইটা পড়তে পারেন। তার পাশাপাশি করার জন্য টেক্সট বুক গুলো পড়ে আপনার যখন নলেজ একটা ক্লিয়ার হয়ে গেল, তখন আপনি V.D. মহাজন, এনসিয়েন্ট ইন্ডিয়া, এস চাঁদ পাবলিশার্সের এই বইটা দেখতে পারেন। এই বইয়ে খুব ভালোভাবে মানে কোশ্চেন অ্যান্সারে যেটা হয় আর কি, মানে কোশ্চেন ধরে ধরে অ্যান্সার করার যে একটা কোশ্চেন অ্যান্সার নোটবুক যেটা বলে, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে। এটা আপনি ফাইনালি দেখে নিলেন। তাও বলবো যে একমাত্র যে এই বইটা পড়েই এই বইটা থেকে একদম কপি করে লিখে দিয়ে চলে এলেন তা কিন্তু না, কারণ এই রেফারেন্স ওয়ার্কগুলো একটু আপনাকে করতে হবে। এর পাশাপাশি এই যে আপনি বললাম R.S. শর্মা এবং A.L. ব্যাসামের যে বইগুলো বললাম, এই বইগুলো একটু পড়ে নিজে নিজে বাড়িতে নোটস তৈরি করুন। এটাতে ভালো পদ্ধতি। এটা করার পরে কি হবে, আপনি যখন নোটস তৈরি করতে যাচ্ছেন, একই সঙ্গে 3-4টে বই পড়ার ফলে আপনার নোশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, লেখা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, হাতের লেখা সুন্দর হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে, এবং পরীক্ষার হলে আপনি এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে লিখে দিতে পারবেন আর কি। মানে টাইম ম্যানেজমেন্টের একটা কাজ হয়ে যাচ্ছে একই সঙ্গে। তো এই গেল আমাদের এনসিয়েন্ট পার্টের জন্য, ইন্ডিয়ান হিস্ট্রিতে এনসিয়েন্ট পার্টের জন্য এই মোটামুটি 3টে বই যদি আমরা পড়তে পারি খুবই ভালো। আর তার সঙ্গে আমি আরেকটা বই বলবো, আরেকটা বই, এই বইটাতে মোটামুটি সবই পাওয়া যায়। অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, R.C. মজুমদার, H.C. রায়চৌধুরী এবং কালীকেন্দর দত্ত। এটা ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু একদম 1964 অব্দি, বিশাল মোটা ভলিউমের বই। এই বইটাও পড়তে পারেন, এই বইটা খুব ভালো। সুতরাং এই 3-4টে বই যদি এনসিয়েন্ট পার্টের জন্য পড়েন, আর আপনাদের কোথাও যেতে হবে না, কোনো নোটস ফলো করতে হবে না, কোনো কিছু করতে হবে না, নিজে নিজেই নোটস বানাতে পারবেন, নোটস তৈরি করতে পারবেন। এবার আমরা বলছি যে সাজেশনের যে ব্যাপারটা, সাজেশনটা মূলত আপনি লাস্ট 10 ইয়ার্স 2019, আপনি 2008-9 থেকে শুরু করে 2019-18 অব্দি, এই 10 বছরের যদি আপনি ধারাবাহিক কোশ্চেনগুলোকে দেখেন, তাহলেই কিন্তু, এবং এই 10 বছরের কোশ্চেনের প্রত্যেকটা পার্ট থেকে, এনসিয়েন্ট পার্টের 10 বছরের কোশ্চেন কি এসেছে, মিডাইভেল পার্টের 10 বছরের কোশ্চেন কি এসেছে, মডার্ন ইন্ডিয়ার পার্টের 10 বছরের কোশ্চেন কি এসেছে, এই কোশ্চেনগুলোকে মোটামুটি আপনি যদি থরলি পড়ে যান, মানে ধরুন এনসিয়েন্ট পার্টে 10 বছরে প্রতি বছর তো 3-4টে করেই কোশ্চেন আসছে, তো এনসিয়েন্ট পার্টের জন্য 10 বছরে 40টা কোশ্চেন আপনার পক্ষে করা সম্ভব না, মিডাইভেলতেও তাই, মডার্নেও তাই, সুতরাং এগুলো করা সম্ভব না 40টা করে পার পার্টে কোশ্চেন করা। কিন্তু আপনাকে পড়ে যেতে হবে, মুখস্থ করে ইতিহাস লেখাটা ইম্পসিবল। সেগুলো ছোটবেলায় হতো যে মুখস্থ করে লিখে দিয়ে চলে এলাম, এখন কিন্তু আর সেটা হবে না। অ্যাজ এ বিউরোক্রেট হিসাবে, একজন আমলা হিসাবে আপনার লেখার মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসতে হবে, এবং ওই নোট ভিত্তিক লেখাটা চলবে না। আর দ্বিতীয় কথা হলো, মুখস্থ করে লেখা যাবে না, আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে। কোশ্চেনগুলোকে আপনি অ্যান্সারগুলোকে বারবার পড়তে থাকুন, আইডিয়া ক্লিয়ার রাখুন। পরীক্ষা হলে গিয়ে প্রয়োজন মতো এবং কোশ্চেনের চাহিদা মতো, মানে সবসময় যে ফ্ল্যাট কোশ্চেন চলে আসবে তা কিন্তু আসবে না। সমুদ্রগুপ্তের শাসন ব্যবস্থা বর্ণনা করো, এই ধরনের কিন্তু কোশ্চেন আসবে না। আর এই ধরনের কোশ্চেন এলেও আপনার লেখাটার মধ্যে চেঞ্জেস আনতে হবে, কারণ সমুদ্রগুপ্তর এই যে শাসন ব্যবস্থার মধ্যে কি কি চেঞ্জেস এসেছিল, তিনি কি কি ইমপ্লিমেন্ট করেছিলেন, একই সঙ্গে তার প্রভিন্সের সঙ্গে সেন্ট্রালের সঙ্গে রিলেশনশিপ কি কি করেছিল, কিভাবে তিনি এম্পায়ার বিল্ড আপ করেছিলেন, এই সমস্ত কিছু পারস্পরিক দিকগুলোকেও কিন্তু এখানে ফুটিয়ে তুলতে হবে। এখন ধারাবাহিক ফ্ল্যাট ভাবে লিখে গেলেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে না কোনোভাবেই।
সুতরাং নাম্বার বাড়তে হলে, ইউনিকনেস আনতে হলে লেখার মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসতে হবে। তো এই গেল আমাদের যে সাজেশন কিভাবে তৈরি করবো। সাজেশন তৈরি করতে হলে অনেকেই বলে সাজেশন কিভাবে তৈরি করবো, কমন আসবে কিনা। ইতিহাসে লাস্ট 10 ইয়ার্সের যদি কোশ্চেন আমরা দেখেন তাহলে দেখবেন মোটামুটি চলে এসেছে। আর টেক্সট বইগুলো তো আপনার পড়াই থাকছে, সুতরাং যদিও নতুন কোনো কিছু কোশ্চেন চলে আসে তো সেক্ষেত্রে আমরা লিখতে খুব একটা অসুবিধা হবে না। সাজেশন করে পড়বেন না যে আমাকে একটা কোচিং সেন্টারে কোনো স্যার 10টা কোশ্চেন দিয়ে দিয়েছে, 15টা কোশ্চেন দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন এখান থেকে কোশ্চেন আসবে, এইগুলোই পড়ে যাবেন, ওখান থেকে আসবে, এই ধরনের যদি ভেবে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ কোচিং সেন্টারে সে তিনি যতই এক্সপার্ট হন, যতই বুদ্ধিমান হোক, যতই ব্রিলিয়েন্ট হন, যতই তিনি এনলাইটেন্ড হন, সবসময় মনে রাখতে হবে তিনি কিন্তু কোশ্চেন সেটার না। একই সঙ্গে তিনি ইভ্যালুয়েটও করবেন না। সুতরাং তার দেওয়া নোটসকে নিয়ে কেন আপনি পরীক্ষায় লিখতে যাবেন? আপনার নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার নিজের হাতে। কোনো একজন তার তৈরি করা জিনিসকে নিয়ে কেন আপনি ডেলিভারি দিয়ে নিজের টাইম, সময় এবং কেরিয়ারকে বরবাদ করবেন? সুতরাং যে যেখান থেকে দিচ্ছে, যা পাচ্ছেন সেগুলোকে সঞ্চয় করে নিন, মনে রাখুন, ব্যবহার করুন, কিন্তু ফাইনালি গিয়ে আপনি নিজস্বতা ব্যাপারটা একটা রাখুন, যে আমি সমস্ত রেফারেন্স ওয়ার্ক করে ইউনিক একটা নোটস বানানোর চেষ্টা করুন। এই গেল আমাদের মোটামুটি একটা আইডিয়া বা স্ট্র্যাটেজি। তো এবার আমরা চলে আসি মিডাইভেল হিস্ট্রিতে। মিডাইভেল হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট বুক বলা হয়ে থাকে সতীশ চন্দ্রের এই বইটা, হিস্ট্রি অফ মিডাইভেল ইন্ডিয়া। এই বইটা একদম ডিটেলে এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে এবং প্রত্যেকজন এক্সপিরিয়েন্স এই বইটাকে সাজেস্ট করে থাকে, রেকমেন্ড করে থাকে। সুতরাং এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। এর সঙ্গে সঙ্গে তো আমরা দেখালামই যে এই বইটা তো দেখালাম আপনাদের যে অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটাও পড়বেন। এইটা পড়লে দুটো পার্টেই কাজ হয়ে যাচ্ছে, মানে 3টে পার্টেই কাজ হয়ে যাচ্ছে, মিডাইভেল, এনসিয়েন্ট, মিডাইভেল এবং মডার্ন। এর পাশাপাশি আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট বুক বলা যেতে পারে, সেটা হলো দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। এটা পার্ট 2 বলা হয়ে থাকে। এটা হচ্ছে এস.এ. রিজভির বই। আগেরটাও ছিল দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, সেটা পার্ট 1 এল ব্যাসাম। এটা ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া পার্ট 2, এটা রিজভির লেখা বই। এটা হচ্ছে মিডাইভেল ইন্ডিয়ান হিস্ট্রির জন্য একদম মুঘল পিরিয়ড সবকিছু মিলে এই বইটা খুব ফ্রুটফুল বই, এফেক্টিভ বই। এর সঙ্গে সঙ্গে এই দুটো টেক্সট বুক পড়ার পরে, 3টে টেক্সট বুক পড়ার পরে আপনি যদি বলেন কিছু কোশ্চেন অ্যান্সারের জন্য আমার কিছু নোটস বই লাগবে, তো নোটস বইয়ের ক্ষেত্রে এই পোর্শনে এইগুলোই মূলত আছে। আর দ্বিতীয় কথা, এর সঙ্গে আরেকটা আমাদেরকে যে বইয়ের আমি সাজেস্ট করব সেটা হলো যে নীলাকান্ত শাস্ত্রী, মানে সাউদার্ন ইন্ডিয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বুক। কারণ সাউদার্ন ইন্ডিয়ার অনেক বিষয়বস্তু আছে যেগুলো সব বইতে খুব ভালোভাবে, এমনি নর্মালি যে এনসিয়েন্ট ইন্ডিয়া বা মিডাইভেল ইন্ডিয়ার বই খুব একটা ভালোভাবে বিস্তারিতভাবে থাকে না। তো সাউদার্ন ইন্ডিয়ার পার্টের জন্য নীলাকান্ত শাস্ত্রীর এই বইটা খুব ভালো এবং খুবই ভালো। তো সাউথার্ন ইন্ডিয়ার মধ্যে যেমন সাতবাহানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাষ্ট্রকূট থেকে শুরু করে বিভিন্ন চোল, পল্লব, ওই যে সাউথ ইন্ডিয়ার যে পার্টগুলোতে তামিল যে কিংডমস গুলো, বাহমনি, বিজয়নগর, এই সমস্ত পার্টের ইতিহাস জানার জন্য এবং বইটা ওয়ান অফ দ্য বেস্ট বুক বলা যেতে পারে। তো সাউদার্ন পার্টের জন্য এই বইটা একটা বই পড়লেই ঠিক আছে। তো আমরা মোটামুটি মিডাইভেল পিরিয়ডের জন্য এই বইগুলো আমরা দেখে নিলাম। এবার চলে আসলাম আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য সাজেস্টিভ বই হিসাবে যদি বলি, মানে সাজেশন যেখানে কোশ্চেন অ্যান্সার একইভাবে থাকবে, সেক্ষেত্রে এই বইটা খুব ভালো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, বি.এল. গ্রোভার এবং অলকা মেহতা। কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে এটা ভালো। প্রথমেই আমি বলেছি যে কোনো একটা অথেন্টিক টেক্সট বুক আমাদেরকে পড়ে নিতেই হবে। আর যদি এরপরে আমরা টেক্সট বুকের বিষয়টাতে যাবো যে কোন কোন টেক্সট বুক মডার্ন ইন্ডিয়ার জন্য আমরা পড়বো, তার আগে আমরা একটু কোশ্চেন অ্যান্সার যে নোটস বুকগুলো, সেই নোটস বুক হিসেবে আপনারা এটা দেখতে পারেন। বি.এল. গ্রোভার এবং অলকা মেহতার এই বইটা আমরা দেখতে পারেন, মডার্ন ইন্ডিয়ার জন্য খুব ভালো। এর পাশাপাশি আরেকটা বিডি মহাজনের এই বইটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, বিডি মহাজন, এটা দেখতে পারেন। অনেকেই কৃষ্ণা রেড্ডি বলে থাকে, কৃষ্ণা রেড্ডি এই ধরনের একটা মোটা ভলিউমের বই, আমি বলবো এটা পড়ার দরকার নেই। কারণ ওখানে কোশ্চেন্স গুলো লেন্থ খুব ছোট ছোট করে লেখা থাকে, ধরুন সেগুলো আপনারা যে 20 মার্কসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সুতরাং সেগুলো পড়ার দরকার নেই। কৃষ্ণা রেড্ডির জন্য কৃষ্ণা রেড্ডিটা পড়তে পারেন, আপনার প্রিলিমসের জন্য এফেক্টিভ, প্রিলিমসের জন্য পড়ে প্রিলিমসটাকে উদ্ধার করা যেতে পারে। কিন্তু আপনি যখন মেন্সের জন্য কিছু প্রিপেয়ার করতে চাইছেন কোশ্চেন, তার জন্য আমাদেরকে এই ধরনের নোটসবুক গুলো এফেক্টিভ, এবং এখানে লেন্থ আছে, মানে ধরুন একটা 20 মার্কসের কোশ্চেনের জন্য আপনাকে 1500 ওয়ার্ড লিখতে হবে, 2000 ওয়ার্ড লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্ত বইয়ে সাফিসিয়েন্ট লেন্থে কোশ্চেনগুলোকে লেখা হয়েছে এবং অনেক রেফারেন্স ওয়ার্ক করে লেখা হয়েছে। বইগুলো খুবই ভালো, অনেকে হয়তো আপনাকে বলবে বা অনেকেই রেফার করবে। এর পাশাপাশি আমরা নোটস বইগুলো দেখে নিলাম। মডার্ন ইন্ডিয়ার পার্টের জন্য টেক্সট বুক কি টেক্সট বুক আমরা পড়বো। প্রথমেই চলে আসি বাংলা যারা পড়তে চাইছেন বা বাংলাতে পড়বেন, এই বইটা খুব ভালো, আধুনিক ভারত সুচিব্রত সেন। এটা আমি প্রিলিমসের সময় এই বইটা বলেছিলাম। মডার্ন ইন্ডিয়ার জন্য কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি মানে লং অ্যান্সারের জন্য এই বইটা খুব ভালো, খুব ডিটেল এখানে আছে। একই সঙ্গে আপনারা
দেখতে পারেন বাংলা বই হিসেবে পলাশ থেকে পার্টিশন, শেখর বন্দ্যোপাধ্যায় মডার্ন ইন্ডিয়ার পার্টির জন্য, এটা খুব ভালো বই। আর একটা খুব ভালো বই আমি একটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই, সেটা হলো গিয়ে আধুনিক ভারতবর্ষের ইতিহাস, সিদ্ধার্থ গুহরা এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়। এই বইটা খুব ভালো এবং ডিটেলে আছে, এবং কোশ্চেন আপনার 20 নম্বরের কোশ্চেন তৈরি করার জন্য যে লেন্থ একটা দরকার, যে কোশ্চেনটা মানে কন্টেন্টের যে বিষয়টা, কন্টেন্টটা কতটা বড়, সেক্ষেত্রে এই বইটা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে এবং খুব ভালো বই বাংলার জন্য। এর পাশাপাশি যারা নর্মালি বাংলা বইয়ের সংখ্যা খুবই কম এই সব বিষয়ে, তো ইংলিশ বইয়ের পাশাপাশি টেক্সট বই হিসাবে আপনারা সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া এইটা দেখতে পারেন। এটার বাংলা কপিও আছে, আমি প্রিলিমসের সময় আমাদেরকে বলেছিলাম। এই বইটা দেখতে পারেন, কালেকশন রাখতে পারেন, খুবই ভালো বই। আর দ্বিতীয় কথা হলো তার পাশাপাশি আর একটা টেক্সট বুক হিসাবে শেখর বন্দ্যোপাধ্যায়ের ফ্রম প্লাসি অ্যান্ড পার্টিশন অ্যান্ড আফটার, প্লাসি টু পার্টিশন অ্যান্ড আফটার, এই বইটা মডার্ন ইন্ডিয়ার জন্য খুব ভালো টেক্সট বই হিসাবে। এটা দেখবেন, সুমিত সরকার দেখবেন, এবং সুচিব্রত সেন এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়ের যে বইটা বললাম, এটা টেক্সট বই হিসেবে দেখবেন। এবং নোটস লেখার জন্য আপনারা বিএল গ্রোভার, বিডি মহাজন এবং বিএল গ্রোভার, এই দুটো বই পাশাপাশি রেখে একটা নোটস তৈরি করে নিলেন, তাহলে কিন্তু মডার্ন ইন্ডিয়াটাকে আমরা কভার করতে পারবো। কারণ প্রথম থেকে আমি একটা কথাই বলছি যে কোশ্চেন লেখার যে প্রচলিত যে ধারণা, সেইগুলোকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ ধরুন ইতিহাসের ক্ষেত্রে এখন ধরুন আমি ওয়াজ পার্টিশন ইনএভিটেবল, ভারত বিভাজন কি মানে অনিবার্য ছিল, এই ধরনের কোশ্চেনের যখন আমরা অ্যান্সার লিখবো, সেক্ষেত্রে কিন্তু যে বিভিন্ন স্কুলগুলো আছে ইতিহাসে, বিভিন্ন যে পার্সপেক্টিভ গুলো আছে, সেখান থেকে তারা বিভিন্ন ঐতিহাসিকটা কিভাবে দেখছে এবং তার বিভিন্ন যুক্তি এবং পাল্টা যুক্তি, এই সমস্ত বিষয়গুলো একটু তুলে ধরতে হবে। একদম ফ্ল্যাট ভাবে লিখলে হবে না। একই সঙ্গে যদি ধরুন মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে কোশ্চেন এলো রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় যে জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে কিছু লিখুন। জাতীয়বাদের উত্থানের বিষয়ে যে বিভিন্ন স্কুলগুলো আছে, ধরুন কেমব্রিজ স্কুল বা তার সঙ্গে মার্কসিস্ট স্কুল, একই সঙ্গে ন্যাশনালিস্ট স্কুল, তার সঙ্গে সাবলটান স্কুল, এই যে বিভিন্ন যে স্কুলগুলো আছে, তারা কিভাবে এই বিষয়টাকে দেখেছে, তারা কিভাবে বর্ণনা করেছে, তাদের যে সমস্ত ঐতিহাসিকরা আছে তারা কি বলতে চেয়েছেন, তাদের ইন্ডিভিজুয়াল কিছু স্টেটমেন্ট, কিছু কোড দিয়ে নোটটাকে কিন্তু একটা বেশ ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। মানে মানে নর্মালি সবাই যেমন লিখে সেই ধরনের কিন্তু লিখলে, এক্সেপশনাল ব্যাপারটা না ফুটিয়ে তুলতে পারলে কোশ্চেন লেখার মধ্যে, তাহলে কিন্তু নাম্বার বা স্কোর করা খুবই চাপের। সুতরাং আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোশ্চেন লেখার সময় আমাদের স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে, যে আমি একজন গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেনের অ্যান্সার লিখছি এবং একই সঙ্গে অ্যাজ এ বিউরোক্রেট হিসেবে আমি কোশ্চেনের অ্যান্সার লিখছি। সুতরাং একটা 11, 12, 9, 10 ছেলের যে কোশ্চেন লেখা, সেখান থেকে অনেকটা আপনাকে চেঞ্জ করতে হবে। ছোট ছোট প্যারাতে ভেঙে 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 লিখবেন, বেশি কালার ইঙ্ক ব্যবহার করবেন না। সেক্ষেত্রে দুটো জিনিস হবে, একটা হলো আমাদের টাইম তো নষ্টই হবে, বিভিন্ন পেন হাফ চেঞ্জ করে করে যখন আমরা পেন ব্যবহার করবো, আর তার সঙ্গে সঙ্গে দেখতেও খারাপ লাগে অনেক কটা কালি এদিক ওদিক ব্যবহার করলে। এবং একটা কালিতে সুন্দরভাবে লিখে পয়েন্ট পয়েন্ট করে করে, হাইলাইট করে করে, আন্ডারলাইন করে করে আপনি লিখবেন। সুতরাং আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু আমরা জানাতে পেরেছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ অনেকে আমাদেরকে জানতে চেয়েছিল যে কোন অপশনাল রাখবো, এটা আদৌ স্কোরিং কিনা, বা স্কোরিং এর ক্ষেত্রে কোন অপশনাল রাখবো। তো আগেও বললাম, আবারও বলছি যে অপশনাল যে কোনো একটা রাখুন যেটা আপনি পড়ে এসেছেন গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে, তাহলে কি হবে, নতুন করে পড়ার কিছু জায়গা নেই। কারণ এক্ষেত্রে আমার হয়েছিল, আমি এই নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমাকে একটা ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছিল যে আপনার তো অনার্স এইটা ছিল, আপনি হঠাৎ করে অপশনাল এটা রাখলেন কেন? তো আমি একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার দিয়েছিলাম বলে বেরিয়ে আসতে পেরেছিলাম, নাহলে হয়তো আমাকে আরো পাল্টা কোশ্চেনের সম্মুখীন হতে হতো। বললাম স্যার আমি তো এটা অলরেডি জানি, 5 বছর ধরে এটা আমি পড়েছি, আর ওখানে আমি মোটামুটি আমার মার্কসও ফার্স্ট ক্লাসের কাছাকাছি আমি মার্কস পেয়েছি, ফার্স্ট ক্লাসও পেয়েছি। সুতরাং আমি তো ওই বিষয়টা নিয়ে জানি। সুতরাং আরেকটা নতুন বিষয় যদি আমি মানে অল্প টাইমের মধ্যে সেটা আমি কভার করে নিতে পারি এবং সেই বিষয়ে যদি আমার জানা থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমার খুব ভালো। আমি একটা অনার্স সাবজেক্টের পাশাপাশি আরেকটা অনার্স লেভেলের সাবজেক্টের আমি প্রিপারেশন নিতে পেরেছি এবং সেটা নিয়ে আমি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পেরেছি। সুতরাং আমার ক্ষেত্রে এটা একটা কি, যে নতুন একটা আমার যে নলেজের ক্ষেত্রে আরো বেশি সেটা আমাকে হেল্প করেছে। আমি আরো নতুন একটা সাবজেক্টকে জানতে পেরেছি এই পদ্ধতি, মানে এই সুযোগে, মানে অপশনাল আলাদা রাখতে গিয়ে আমি এই বিষয়টা জানতে পেরেছি। সুতরাং এটা ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা খুবই ফলদায়ক হয়েছে। আমি দুটো অনার্স সাবজেক্টকে কভার করতে পেরেছি বা সেই বিষয়ে আমি জানতে পেরেছি। সুতরাং সব ক্ষেত্রে অনেক হয় না, অনেককে বিভিন্ন রকম পাল্টা কোশ্চেনের সম্মুখীন হতে পারে যে আপনি কেন এটা নিয়েছেন, আপনার তো এই সাবজেক্টটা ছিল, তাহলে কি ওই সাবজেক্টটা আপনি জানেন না, বা এইসব বিষয় আসতেই পারে। তো এক্ষেত্রে আবার একটা আমার ঘটেছিল কি, আমার যে অপশনালটাকে ছেড়ে আমাকে অনার্স পেপার থেকে বেশি কোশ্চেন করা হয়েছিল, যদিও সেখানে মোটামুটি বিষয়গুলো আমি ওভারকাম করেছিলাম, সেই কোশ্চেনগুলোকে।
তো এই গেল আমাদের মোটামুটি এনসিয়েন্ট পার্ট, মিডাইভেল পার্ট এবং মডার্ন পার্টের জন্য সাজেস্টেড রিডিংস এবং কোশ্চেন প্যাটার্ন তো আমরা বললাম, মার্কস ডিভিশনও বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, কারণ আমাদের ফিডব্যাক দিলে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো এবং আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দিতে পারবো। সুতরাং ভিডিওগুলি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এর সঙ্গে আরও বলবো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কারণ আগামী দিনে আমরা আরও উৎকৃষ্ট ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি এই সমস্ত বিষয়ের উপরে। একই সঙ্গে বিভিন্ন এক্সপার্ট যারা অলরেডি অ্যাচিভ করে নিয়েছে তাদেরকে আমরা সাক্ষাৎকারের জন্য উপস্থিত করবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। নমস্কার।